রাত প্রায় 10টা বাজছিল। চন্দনপুর গ্রামের গলিগুলোতে নীরবতা নেমে এসেছিল। শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে আসা বাতাসের শনশন শব্দই শোনা যাচ্ছিল। কিন্তু সেই গ্রামের একটি ছোট ঘরে একটি মেয়ে বসেছিল, যার চোখগুলো ফুলেছিল আর তার হাত কাঁপছিল। মেয়েটির নাম ছিল নন্দিনী। নন্দিনীর বয়স ছিল প্রায় 18 বছর। গায়ের রং শ্যামলা, চোখগুলো বড় এবং চেহারায় এমন এক ক্লান্তি যা বয়সের আগেই চলে আসে। সে একটি পুরনো কাঠের জানালার কাছে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার সামনে একটি মোমবাতি জ্বলছিল, যার শিখা বারবার বাতাসের ঝাপটায় কেঁপে উঠছিল, যেন তার নিজের জীবনটাই জ্বলছে। 3 মাস আগে পর্যন্ত তার জীবন আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। তার মা সুমিত্রা দেবী গ্রামে একটি ছোট্ট দোকান চালাতেন। শাড়ি, সুতো, টিপ এবং অল্প স্বল্প মুদিখানার জিনিসপত্র বিক্রি করতেন। তা দিয়েই তিনি নন্দিনীকে লালন পালন করেছিলেন, পড়াশোনা শিখিয়েছিলেন। নন্দিনীর বাবা ছিলেন না, যার ফলে সে কখনোই বুঝতে পারেনি যে বাবার ভালোবাসা কী। তিনি ছোটবেলাতেই তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু সুমিত্রা দেবী কখনোই মেয়েকে এই অভাব অনুভব করতে দেননি যে তার বাবা নেই। আমরা দুজন একসাথে আছি মানে আমাদের সব আছে, তিনি প্রায়ই বলতেন। তারপর একদিন সকালে সুমিত্রা দেবীর জ্বর এলো, সাধারণ জ্বর। গ্রামবাসীরাও ভেবেছিল যে 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু জ্বর শিকড় গেড়ে বসেছিল। ভালো ডাক্তার শহরে থাকতেন, টাকাও খুব কম ছিল। যখন চিকিৎসা শুরু হলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুমিত্রা দেবী সেই বৃষ্টির রাতে চিরবিদায় নিলেন। সেই রাতে নন্দিনী তার মায়ের হাত ধরে বসেছিল। যখন সেই হাত ঠান্ডা হয়ে গেল তখন নন্দিনী বুঝতে পারছিল না যে সে কাঁদবে নাকি চিৎকার করবে নাকি চুপ করে থাকবে। সে একে একে 3টেই করেছিল। পরের কয়েকটি দিন ছিল কুয়াশার মতো। আত্মীয় স্বজন এলেন এবং চলে গেলেন। কেউ কেউ সহানুভূতি দেখালেন, কেউ কেউ শুধু দেখলেন আর এগিয়ে গেলেন। শেষে গ্রামের এক বয়স্ক লোক বললেন যে নন্দিনীকে তার মামার কাছে পাঠিয়ে দাও। তার মামার নাম ছিল হরপ্রসাদ। তিনি কাছের এক মফস্বলে থাকতেন। বেশ বড় একটা বাড়ি ছিল, সবজির পাইকারি দোকান ছিল। দেখতে বেশ গম্ভীর ও দাপুটে মানুষ ছিলেন। নন্দিনী ছোটবেলায় মাঝে মাঝে তাকে দেখত, কিন্তু কখনো বেশি কথাবার্তা হয়নি। যখন সে প্রথমবার তাদের বাড়িতে পৌঁছল তখন হরপ্রসাদ দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, তুমি এসেছ, চলো ঠিকই আছে, ব্যাস এইটুকুই। না বুকে জড়িয়ে ধরলেন, না চোখে জল এলো। নন্দিনী ভাবল হয়তো এটাই ওনার ধরন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। তার মামির নাম ছিল কমলাবতী। বেটেখাটো গড়ন, তীক্ষ্ণ চোখ এবং কথাও তীক্ষ্ণ। পরের দিন থেকেই তিনি নন্দিনীকে বুঝিয়ে দিয়েছিলেন যে এখানে অলস হয়ে বসে থাকার স্বভাব চলবে না। সেদিন নন্দিনী ভেবেছিল, ইনি তো ঠিকই বলছেন, কাজ তো করতেই হবে, না করলে খাবো কি। পরের দিন থেকেই সে বুঝতে পারল যে তার এই ভাবনা ভুল ছিল। সকাল 5টায় ওঠা, প্রথমে উঠোন পরিষ্কার করা, তারপর রান্নাঘরে চা বানানো, তারপর সবার জন্য জলখাবার তৈরি করা, এরপর বাসন মাজা, সবার জামাকাপড় কাচা, দুপুরে রান্না করা, সন্ধ্যায় আবার ঝাড় দেওয়া, রাতে বাসন ধোয়া, এই রুটিন প্রতিদিন না থেমে চলতে লাগল। আর এই সব কিছুর মাঝে কমলাবতীর গলা সব সময় পিছন থেকে শোনা যেত, এই বাসনটা ঠিকমতো ধোয়া হয়নি, রুটি মোটা হয়ে গেছে, এত দেরি কেন হলো, তুমি জানো তো তোমাকে এখানে রেখে আমরা অনেক বড় উপকার করেছি। ওই শেষের বাক্যটা নন্দিনীর কানে বারবার বাজত। উপকার, যেন সে মানুষ নয়, কোনো জিনিস যার ওপর কেউ দয়া করেছে। মামা হরপ্রসাদ কখনো কিছু বলতেন না। মাঝে মাঝে নন্দিনী তার দিকে তাকাতো আশায় ভরা দৃষ্টি নিয়ে যে হয়তো আজ তিনি কিছু মামিকে বলবেন, কিন্তু তিনি হয় খবরের কাগজে ডুবে থাকতেন অথবা দোকানের কথা বলতেন। নন্দিনীকে যেন তার চোখেই পড়ত না। বাড়িতে 2জন বাচ্চাও ছিল, গোলু আর রিঙ্কি। তারা ভালো খাবার পেত, স্কুলে যেতে পেত, নতুন জামাকাপড় পেত। নন্দিনী সেটাই পেত যা বেঁচে যেত। একদিন রিঙ্কি তার মাকে জিজ্ঞেস করল, নন্দিনী দিদি আমাদের সাথে স্কুলে যায় না কেন? কমলাবতী উত্তর দিলেন, ও বড় হয়ে গেছে, ওকে ঘর সামলাতে হবে। নন্দিনী সেই কথা শুনেছিল। সে রাতে চুপচাপ কেঁদেছিল। সে 10ম শ্রেণী পাশ করেছিল, আরও পড়াশোনা করতে চেয়েছিল। মা চলে যাওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে ভেবেছিল যে এখানে এসে কোনো ভালো রাস্তা খুঁজে পাবে, কেউ তাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু এখানে তো পড়াশোনার কথা বলাটাও যেন পাপ হয়ে দাঁড়িয়েছে। একবার সে সাহস করে হরপ্রসাদকে বলেছিল, মামাজি, যদি পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো পথ থাকে তো।
হরপ্রসাদ চোখ না তুলেই বললেন, এখন অনেক খরচ, পরের বছর দেখব। এই দেখব শব্দটি নন্দিনী অনেকবার শুনেছে এবং প্রতিবারই বুঝেছে যে এর অর্থ হল না। তারপর সেই রাত এলো। সেই রাতে নন্দিনী অনেকক্ষণ ধরে রান্নাঘর পরিষ্কার করছিল। কমলাবতী ও হরপ্রসাদ বাইরের বারান্দায় বসে নিচু গলায় কথা বলছিলেন। নন্দিনী প্রথমে কান দেয়নি, কিন্তু তখনই তার কানে কিছু শব্দ এলো আর তার হাত থেমে গেল। রমেশ শেঠের সাথে কথা পাকা হয়ে গেছে। কত দেবে? ভালোই টাকা। মেয়েটার কি বুঝবে, শুধু ওর হ্যাঁ করিয়ে নাও। বয়স বেশি তো কি হয়েছে, পয়সাওয়ালা লোক, আমাদের দোকানের ঋণ শোধ হয়ে যাবে। নন্দিনীর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে গেল। রমেশ শেঠ? সেই নাম শুনেছিল। লোকটার বয়স ৪৫-এর ওপর, দুবার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী মারা গিয়েছিল, দ্বিতীয়জন ছেড়ে চলে গিয়েছিল। গ্রামের লোকেরা তার সম্পর্কে নানা রকম কথা বলতো, আর তার সাথেই তার বিয়ে ঠিক হচ্ছিল। না জিজ্ঞেস করে, না জানিয়ে, একটা চুক্তির মতো। নন্দিনী সেখানেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার পা দুটো যেন জমে গিয়েছিল। চোখগুলো ছাদের দিকে স্থির ছিল, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছিল না। শুধু ওই কথাগুলোই মাথার ভেতর ঘুরছিল। পয়সাওয়ালা লোক, ঋণ শোধ হয়ে যাবে। সে রাতে সে ঘুমোয়নি। বিছানায় এপাশ ওপাশ করতে করতে সে অনেক কিছু ভাবল। মাকে মনে করল। মা বলতেন, মারে, যখন ঘরের দরজা বন্ধ মনে হবে তখন জানালা খুঁজবি। নন্দিনীর মনে ধীরে ধীরে একটি সিদ্ধান্ত পাকা হতে লাগল। সে ঠিক করে ফেলেছিল যে আর এখানে থাকবে না। মাঝরাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল, নন্দিনী উঠল। সে কাপড়ের একটা পুরনো থলি বের করল, তাতে দুজোড়া জামা কাপড় রাখল। মায়ের পুরনো ছবি রাখল, আর সেই চাবিটা রাখল যেটা মা তাকে দিয়েছিলেন। ছোট্ট পুরনো চাবি, যা সে সব সময় নিজের কাছে রাখত। এই চাবিটা কিসের ছিল নন্দিনী তা জানত না, কিন্তু ওটা মায়ের ছিল, তাই ওটা তারও ছিল, আর সে ওটাকে তাবিজের মতো নিজের কাছেই রাখত। রাতে চুপচাপ দরজা খুলল। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। নন্দিনী এক মুহূর্ত থেমে সেই বাড়িটার দিকে তাকালো, যেখানে সে কখনো নিজের বলে কিছু অনুভব করেনি। তারপর সে সামনের দিকে এগিয়ে চলল। অনেক ঘন্টা পায়ে চলে গেল। মাঝরাতের অন্ধকারে ভয় তো লাগছিল, কিন্তু থেমে যাওয়ার ভয় তার চেয়েও ভয়ঙ্কর ছিল। ভোর হতে হতে সে একটা বড় বাসস্ট্যান্ডে পৌঁছল। লোকদের জিজ্ঞেস করে একটা বাস ধরল এবং অনেক ঘন্টার যাত্রার পর একটা বড় শহরে গিয়ে নামল। শহরের নাম ছিল গোরখপুর। নন্দিনী প্রথমবার এত বড় শহরের রাস্তা দেখল। ভিড়, গাড়ি, দোকানপাট, কোলাহল, এই সব কিছুই তার কাছে খুব অচেনা লাগছিল। সব কিছু ভীতিকর লাগছিল। সে কাঁধে থলি ঝুলিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রইল। সে জানত না যে এরপর কি হবে, কিন্তু সে এটা জানত যে পেছনে যা খেলে এসেছে তা এর চেয়েও খারাপ ছিল। গোরখপুরের বাসস্ট্যান্ড সকাল 7টাতেও কোনো মেলার মতো লাগছিল। চারদিক থেকে আওয়াজ আসছিল। কুলি মালপত্র তুলে দৌড়চ্ছিল, চাওয়ালা চিৎকার করছিল, বাসগুলো হর্ন বাজাচ্ছিল, বাচ্চারা কাঁদছিল, মহিলারা নিজেদের ব্যাগ সামলাচ্ছিল। আর এই পুরো ভিড়ের মাঝে নন্দিনী একেবারে একা দাঁড়িয়েছিল। কাঁধে একটা পুরনো থলি, আর চোখ মুখে আতঙ্ক নিয়ে সে এদিক ওদিক দেখছিল। সে আগে কখনো এত বড় শহর দেখেনি। চন্দনপুর গ্রাম থেকে বেরিয়ে সে কখনো বেশি দূরে যায়নি। মায়ের সাথে মাঝে মাঝে কাছের মফস্বলে যেত, ব্যাস এতদূর পর্যন্তই সে গিয়েছিল। কিন্তু এই শহর তো তার চেয়ে একেবারে আলাদা ছিল। এখানকার রাস্তাগুলো চওড়া ছিল, বাড়িগুলো উঁচু ছিল, আর মানুষ এত দ্রুত হাঁটছিল যেন সবার কোথাও পৌঁছনোর তাড়া আছে। কারো কাছে কারোর জন্যে কোনো সময় ছিল না। নন্দিনী একটা বেঞ্চ খুঁজে নিয়ে বসল। পেটে খিদে বেড়ে গিয়েছিল। রাত থেকে কিছু খায়নি। পকেটে মায়ের দোকানে কাজ করার সময় লুকিয়ে রাখা কিছু টাকা ছিল। মোটে ৩০০ টাকার মতো বেঁচেছিল। এত কম টাকায় কতদিন চলবে, এই কথা ভেবেই তার ভয় লাগছিল। সে আশেপাশে তাকালো, একটা চায়ের দোকান দেখতে পেল। সে উঠে সেখানে গেল এবং 1 কাপ চা চাইল। চাওয়ালা তাকে আপাদমস্তক দেখে কিছু না বলেই চা দিয়ে দিল। নন্দিনী ধীরে ধীরে চা খেল। চায়ের গরমে সে একটু শান্তি পেল। এখন কি করবে, এই প্রশ্নটাই তার মনে বারবার আসছিল। সে বাড়ি থেকে তো বেরিয়ে এসেছে, কিন্তু যাবে কোথায়, কার কাছে যাবে? এখানে তো একটাও পরিচিত মুখ নেই। সে মনকে শান্ত করার চেষ্টা করল। মা বলতেন যে ভয় পেলে কোনো পথ বেরোয় না, ভেবেচিন্তে কাজ করলে পথ পাওয়া যায়। নন্দিনী ভাবল, সবার আগে কাজ দরকার। কাজ জুটলে টাকা আসবে, টাকা থাকলে থাকার জায়গাও হয়ে যাবে। কিন্তু কাজ কোথায় পাওয়া যাবে, কাকে জিজ্ঞেস করবে? সে বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে মূল রাস্তায় এসে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে সে কয়েকটা দোকান দেখল। একটা কাপড়ের দোকান ছিল, একটা মুদিখানা, আর অনেকগুলো হোটেল। সে সাহস করে কাপড়ের দোকানে ঢুকে জিজ্ঞেস করল, এখানে কি কোনো কাজ পাওয়া যেতে পারে? দোকানদার মুখ না তুলেই বলল, এখন কোনো কাজ নেই। পরের দোকানেও একই উত্তর পেল। তারপরেরটাতেও একই অবস্থা। দুপুর গড়াতে গড়াতে নন্দিনীর পায়ে ব্যথা ধরে গেল, আর তার মনোবল ভেঙে পড়ছিল।
সে একটা গাছের নিচে বসে থলি থেকে জলের বোতল বের করল, যেটা সে সকালেই ভরে রেখেছিল। জল খেয়ে চোখ বন্ধ করে রইল। তখনই তার কানে একটা আওয়াজ এলো, এই যে দিদি, কোথা থেকে এসেছ? নন্দিনী চোখ খুলল। একটি মেয়ে তার সামনে দাঁড়িয়েছিল। বয়সে নন্দিনীর মতোই মনে হচ্ছে, ২০-২২ বছর বয়স হবে। কালো চুল, হাসি খুশি প্রাণবন্ত চেহারা, আর হাতে একটা বড় থলি। আমি এই এলাম, নন্দিনী ইতস্তত করে বলল। মেয়েটি হাসল। দেখেই বোঝা যাচ্ছে শহরে প্রথমবার এসেছ বলে মনে হয়। আমার নাম সোনম, কাছেই থাকি। আর তুমি? আমি নন্দিনী। সোনম সেখানেই বসে পড়ল। সে নন্দিনীর মলিন মুখ দেখে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? নন্দিনী বুঝতে পারছিল না যে কোনো অচেনা মানুষের সাথে এত তাড়াতাড়ি কথা বলা উচিত কিনা, কিন্তু একাকিত্ব আর ক্লান্তি তার দ্বিধা ভেঙে দিল। সে সোনমকে অল্পবিস্তর সব খুলে বলল, মায়ের মৃত্যু, মামাবাড়ির কথা, আর এতদূর এসে পৌঁছনোর ঘটনা। সোনম চুপচাপ শুনতে লাগল। তারপর বলল, থাকার কোনো জায়গা আছে? নেই। কোনো কাজ আছে তোমার কাছে? নেই। সোনম এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমার সাথে চলো, আমি এক জায়গায় টিফিন বানানোর কাজ করি। মালকিন ভালো মানুষ, হয়তো কোনো কাজ জুটে যেতে পারে। নন্দিনীর মনে এক মুহূর্তের জন্য সন্দেহ জাগল, এই মেয়েটা এত তাড়াতাড়ি সাহায্য করছে কেন? কিন্তু পরক্ষণেই সে ভাবল যে তার কাছে অন্য কোনো উপায়ও তো নেই। সে উঠল এবং সোনমের পেছন পেছন চলতে শুরু করল। সোনম তাকে পাড়ার সরু গলি পেরিয়ে একটা পুরনো বাড়ির কাছে নিয়ে গেল। বাড়ির বাইরে একটা বোর্ড লাগানো ছিল, যাতে লেখা ছিল সারদা টিফিন সার্ভিস। ভেতরে একটা বড় ঘরে ৪-৫ জন মহিলা কাজ করছিলেন। উনুনে বড় বড় হাঁড়ি কড়াই বসানো ছিল। সবজি কাটা হচ্ছিল। খাবারের সুগন্ধে পুরো ঘর ভরে গিয়েছিল। এক কোণা একজন বয়স্কা মহিলা বসে হিসেবপত্র লিখছিলেন। সোনম তাকে সারদা কাকি বলে ডাকল, আর নন্দিনীকে সামনে এগিয়ে দিল। সারদা কাকি নন্দিনীকে আপাদমস্তক দেখলেন। তার চোখ তীক্ষ্ণ ছিল, কিন্তু তাতে কোনো কঠোরতা ছিল না। তুমি কি কাজ জানো? তিনি সোজাসুজি জিজ্ঞেস করলেন। রান্না করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ জানি, অল্পবিস্তর সেলাইয়ের কাজও জানি। নন্দিনী এক নিঃশ্বাসে সব বলে ফেলল। আর পড়াশোনা কতদূর করেছ? ১০ম শ্রেণী পাশ করেছি। সারদা কাকি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, এদের দেখে নাও, এভাবেই কাজ করতে হবে। আজ থেকেই কাজ শুরু করে দাও। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ। প্রতিদিন ২০০ টাকা করে পাবে। খাবার এখানেই জুটবে। থাকতে চাইলে ওপরে একটা ছোট ঘর আছে, সোনমের সাথে থাকতে পারো। ঘরের ভাড়া বেতন থেকে কেটে নেব। নন্দিনীর চোখ জলে ভরে এলো। সে শুধু এটুকুই বলল, আপনার অনেক অনেক ধন্যবাদ। সারদা কাকি হাত নাড়লেন, যেন বলতে চাইলেন যে ধন্যবাদের প্রয়োজন নেই, কাজের মাধ্যমে ধন্যবাদ জানিও। এবার যাও, কাজ শুরু করো। সেই সন্ধ্যায় নন্দিনী কয়েক সপ্তাহ পর প্রথমবার ঠিক মতো খাবার পেল। সোনমের সাথে ছোট ঘরে বসে খেতে খেতে তার অদ্ভুত লাগছিল। এত সাধারণ জীবনের মধ্যেও একটা শান্তি ছিল, যা মামার ওই বড় বাড়িতে সে কখনো পায়নি। সোনম খুব কথা বলতে ভালোবাসত। সে নন্দিনীকে জানালো যে সে নিজেও এই রাজ্যেরই এক ছোট জেলা দেউরিয়া থেকে এসেছে। পরিবারের অবস্থা ভালো ছিল না, তাই এখানে চলে এসেছে। সারদা কাকির ব্যাপারে বলল যে উনি কড়াধাতের মানুষ ঠিকই, কিন্তু মনের দিক থেকে খারাপ নন। এখানে যে কাজ করে তাকে কাকি কখনো অভুক্ত ঘুমোতে দেন না। সোনম বলল, নন্দিনী শুনল আর মনে মনে ধন্যবাদ জানালো। পরের কয়েকটা দিন নন্দিনী খুব পরিশ্রম করে কাজ করল। সকালে সবার আগে উঠত, সবজি কাটত, রান্না করায় হাত লাগাত, টিফিন প্যাক করত। কাজটা কঠিন ছিল, কিন্তু মামাবাড়ির মতো অপমান করার কেউ ছিল না। এখানে কাজ বেশি ছিল, কিন্তু সম্মানও পাওয়া যেত। ধীরে ধীরে সে পাড়াটাকে চিনতে শুরু করল। কাছেই একটা ছোট বাজার ছিল, একটা মন্দির ছিল যেখানে সে সন্ধ্যায় যেত। আশেপাশে আরও কিছু শ্রমিক পরিবার থাকত। সেই দিনগুলোতেই তার নজর একটা লোকের ওপর পড়ল। সে রোজ সকালে সেই গলি দিয়েই যেত যেখানে সারদা কাকির বাড়ি ছিল। হাতে একটা থলি থাকত, যার ভেতর যন্ত্রপাতি রাখা থাকত। গড়ন মাঝারি, চেহারায় রোদে পড়া ছাপ, চোখে শান্ত এক ক্লান্তি। সোনম জানালো যে তার নাম বিক্রম। সে কাছের একটা নির্মাণস্থলে রাজমিস্ত্রির কাজ করে। একাই থাকে। গ্রামে মা আছে যাকে সে টাকা পাঠায়। খুব সাদাসিধে মানুষ। নন্দিনী শুধু এটুকু শুনল আর নিজের কাজে এগিয়ে গেল। কারো প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সে তো শুধু নিজের পায়ে দাঁড়াতে চাইত। কিন্তু সেই সন্ধ্যায় আবহাওয়া হঠাৎ পাল্টে গেল। দুপুর থেকেই আকাশে মেঘ ঘনিয়ে আসছিল। নন্দিনী সন্ধ্যায় বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে বেরিয়েছিল। সবে অর্ধেক রাস্তায় পেরিয়েছে, এমন সময় আকাশ থেকে বৃষ্টি নামল। প্রথমে হালকা ফোঁটা, তারপর মুষলধারে বৃষ্টি।
সে দৌড়ে একটা বন্ধ দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ালো। শেডটা ছোট ছিল, তির্যকভাবে বৃষ্টির ছাঁট আসছিল। সে অর্ধেক ভিজে গেছিল, থলিটা বুকে জড়িয়ে সেখানেই দাঁড়িয়েছিল। তখনই সে দেখল যে সেই লোকটি বিক্রম সেই একই শেডের নিচে এলো এবং সেও দাঁড়িয়ে পড়ল। তার হাতে সেই যন্ত্রপাতি ভর্তি থলিটাই ছিল। সেও ভিজে গেছিল। দুজনেই একে অপরের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ নীরবতা বজায় রইল। বৃষ্টি আরও জোরালো হচ্ছিল। তারপর বিক্রম ধীরে ধীরে বলল, এদিকের দোকানগুলো আজ তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, হয়তো খারাপ আবহাওয়া দেখে। নন্দিনী হ্যাঁ সূচক মাথা নাড়ল। সারদা কাকির ওখানে থাকো, তাই তো? সোনমের সাথে। নন্দিনীর একটু অদ্ভুত লাগল। হ্যাঁ, পাড়ার সবাই একে অপরকে চেনে। আমার নাম বিক্রম, আর আমি নন্দিনী। বৃষ্টিতে দুজনেই দাঁড়িয়ে রইল। বিক্রম আর কোনো কথা বলল না, নন্দিনীও কোনো কথা বলল না, কিন্তু সেই নীরবতার মাঝে এক অদ্ভুত সাবলীলতা ছিল যা নন্দিনীকে অবাক করছিল। আধ ঘন্টা পর বৃষ্টি কমলে দুজনেই নিজেদের রাস্তায় চলে গেল। বাড়ি ফিরে নন্দিনী জামাকাপড় পল্টে সোনমকে সব জানালো। সোনম চোখ বড় বড় করে কিছু বলার চেষ্টা করল, কিন্তু নন্দিনী তাকে থামিয়ে দিল। শুধু একটা বৃষ্টিতেই দেখা হয়েছে, এত কথা বাড়িও না। সোনম হাসতে লাগল, কিন্তু সেই রাতে নন্দিনী ভাবছিল, গত কয়েক মাসে তার জীবনে এত কিছু ঘটে গিয়েছিল যে সে কাউকে বিশ্বাস করতে ভুলে গিয়েছিল। মামা ধোঁকা দিয়েছিলেন, এখন সে কাউকে সহজে বিশ্বাস করতে চাইত না। কিন্তু একটা কথা তাকে অদ্ভুতভাবে স্বস্তি দিচ্ছিল, এখানে কেউ তাকে বোঝা বলেনি, এখানে কেউ তাকে উপকারের কথা মনে করিয়ে দেয়নি। এখানে সে শুধু নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিল, আর সে এই সুযোগটা হাতছাড়া করতে চাইত না। গোরখপুরে নন্দিনীর এসে 3 সপ্তাহ কেটে গিয়েছিল। এই 3 সপ্তাহে তার প্রাত্যহিক রুটিন একটা নিয়মে বাঁধা পড়ে গিয়েছিল। সকাল 5টায় ওঠা, মুখ ধুয়ে সোজাসুজি রান্নাঘরে যাওয়া, সারোহা কাকির সাথে মিলে সকালের প্রস্তুতি শুরু করা, সবজি কাটা, ডাল বসানো, রুটি বানানো, তারপর টিফিন প্যাক হতো এবং সোনম সেগুলো পৌঁছে দিতে বেরিয়ে পড়ত। দুপুর পর্যন্ত কাজ শেষ হয়ে যেত, তারপর একটু বিশ্রাম এবং সন্ধ্যায় পাড়ার ছোটখাটো দরকারি কাজ বাকি থাকত। এই জীবনটা ক্লান্তিকর ছিল, কিন্তু এর মধ্যেও এক ধরনের শান্তি ছিল। মামাবাড়িতে কাজ করার সময় প্রতিটা মুহূর্তে এক অদৃশ্য ভয় কাজ করত। ভুল হলে বকুনি খেতে হবে, দেরি হলে খোঁটা শুনতে হবে। এখানে সারদা কাকি কড়াধাতের মানুষ ঠিকই, কিন্তু তার কড়াকড়ির মধ্যেও সম্মান ছিল। তিনি কাজের কথা বলতেন, মানুষকে ছোট করতেন না। নন্দিনী ধীরে ধীরে সহজ হতে শুরু করেছিল। সোনামের সাথে বন্ধুত্ব গভীর হচ্ছিল। রাতে খাওয়ার পর দুজনেই ছাদে বসে গল্পগুজব করত। সোনমের গল্পগুলো মজার হতো এবং নন্দিনীকে হাসাতো। অনেকদিন পর নন্দিনীর মনে হলো যে সে হাসতেও পারে। সেই দিনগুলোতেই বিক্রমের সাথেও 2-3 বার মুখোমুখি দেখা হয়েছিল, কখনো গলিতে, কখনো বাজারে। প্রতিবারই শুধু হালকা দৃষ্টি বিনিময়ে আর মাথা নাড়ানো, বেশি কথা হয়নি। কিন্তু নন্দিনী একটা জিনিস খেয়াল করেছিল, যে বিক্রমের চোখে কখনোই অদ্ভুত কোনো দৃষ্টি থাকত না। সে তাকে সেভাবেই দেখত যেভাবে অন্য কাউকে দেখে, একেবারে সমান চোখে। কথাটা শুনতে ছোট মনে হলেও নন্দিনীর জন্য এটা অনেক বড় ব্যাপার ছিল। তার জীবনে খুব কম মানুষই ছিল যারা তাকে সমকক্ষ হিসেবে দেখেছে। একদিন সারদা কাকি নন্দিনীকে আলাদা করে ডাকলেন। নন্দিনীর একটু ভয় লাগল, সে ভাবল হয়তো কোনো ভুল হয়ে গেছে। কিন্তু কাকি বসার ইশারা করলেন এবং চায়ের কাপ তার দিকে এগিয়ে দিলেন। পড়াশোনা করতে চাও? কাকি সোজাসুজি জিজ্ঞেস করলেন। নন্দিনী চমকে উঠল আর বলে ফেলল, মানে পরিষ্কার, 10ম শ্রেণী পাশ করেছ, সামনের দিকে কি ভাবছ? নন্দিনী চুপ রইল। ভবিষ্যৎ নিয়ে ভাবা তো সে বন্ধই করে দিয়েছিল মা যাওয়ার পর থেকে। জীবনটা শুধু একদিন থেকে আরেক দিন কাটানোর সফর হয়ে দাঁড়িয়েছিল। আমার এক পরিচিত আছেন, তিনি সন্ধ্যায় গরিব বাচ্চাদের পড়ান, একেবারে বিনা পয়সায়, কাছেই থাকেন। তুমি চাইলে 12 শ্রেণীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। পরীক্ষার ফর্ম ভরতে সামান্য কিছু খরচ হবে, সেটা আমি দিয়ে দেব, পরে তোমার বেতন থেকে কেটে নেব। নন্দিনীর চোখ জলে ভরে এলো। এত মাসের মধ্যে প্রথমবার কেউ তার ভবিষ্যৎ নিয়ে ভেবেছিল। মামাবাড়িতে তো তার ভবিষ্যৎ বলে কিছুই ছিল না, সেখানে তো তাকে একটা বোঝার মতো তাড়াতাড়ি কারো হাতে সঁপে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কাকি? তার গলা বুঝে এলো। হ্যাঁ নাকি না? হ্যাঁ, নন্দিনী বলল, নিশ্চয়ই হ্যাঁ। কাকি শুধু এটুকুই বললেন, কাল সন্ধে থেকে যাওয়া শুরু করে দাও। সেদিন থেকে নন্দিনীর জীবনে এক নতুন ছন্দ এলো। সকালে কাজ, সন্ধ্যায় পড়াশোনা। ক্লান্তি হতো, কিন্তু মনে এক অদ্ভুত উৎসাহ ছিল যা সেই ক্লান্তিকে ভুলিয়ে দিত। পড়াশোনা করার সময় তার মায়ের কথা মনে পড়ত। মা চাইতেন যে মেয়ে পড়াশোনা করুক। আজ সে পড়ছে, এর মধ্যেই যেন এক ধরনের শ্রদ্ধাঞ্জলি লুকিয়েছিল। সন্ধ্যের ক্লাসে আরও কিছু বাচ্চারা আসত, কেউ তার চেয়ে ছোট, কেউ সমবয়সী। যিনি পড়াতেন সেই মাস্টারমশাইয়ের নাম ছিল ত্রিভুবন স্যার।
বয়স 60-এর কাছাকাছি, পাকা চুল, গোল চশমা পরতেন, কিন্তু গলার স্বরে এমন এক উষ্ণতা ছিল যা পড়াশোনাকে বোঝা হতে দিত না। ত্রিভুবন স্যার প্রথম দিন নন্দিনীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি হতে চাও? নন্দিনীর কাছে এর কোনো উত্তর ছিল না। স্যার হাসলেন, কোনো ব্যাপার না, আগে পড়ো, রাস্তা নিজে থেকেই খুলে যাবে। এই কথাটা নন্দিনীর মনে গেঁথে গেল। এই খুশির দিনগুলোর মাঝেই একদিন সকালে পাড়ায় হইচই পড়ে গেল। বিক্রমের কাজের জায়গায়, অর্থাৎ যে নির্মাণস্থলে সে কাজ করত, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। উপর থেকে একটা ভারী লোহার রড পড়েছিল। বিক্রম সেই সময় নিচে ছিল। রডটা সরাসরি তার উপর পড়েনি, কিন্তু বাঁচার চেষ্টা করতে গিয়ে সে পিছলে যায় এবং তার পায়ে ও কোমরে চোট লাগে। সোনম এই খবর দিলে নন্দিনীর বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে নিজেকে প্রশ্ন করল যে তার ভিতরে এই ভয়টা কেন কাজ করছে। বিক্রমের সাথে তো মাত্র 2-3 বার দেখা হয়েছে, কিন্তু মন মানল না। সে সারদা কাকিকে জিজ্ঞেস করলে কাকি বললেন, গিয়ে দেখে এসো, প্রতিবেশী হয়, একটা মানবিকতা বলে তো কথা আছে। নন্দিনী সোনমের সাথে বিক্রমের ঘরে গেল। ঘরটা ছোট ছিল, একটা খাট, একটা ছোট টেবিল আর সামান্য কিছু জিনিসপত্র। বিক্রম খাটে শুয়েছিল, পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল, মুখে যন্ত্রণার ছাপ ছিল, কিন্তু চোখে কিছুটা অস্বস্তিও ছিল। খুব কষ্ট হচ্ছে? সোনম জিজ্ঞেস করল। বলল, ঠিক আছে, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাব। রান্না কি করবে? নন্দিনী না ভেবেই জিজ্ঞেস করে বসল। বিক্রম তার দিকে তাকালো। কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমরা এনে দেব, সোনম চট করে বলে উঠল। নন্দিনী হ্যাঁ সূচক মাথা নাড়ল। সেদিন থেকে কিছুদিন পর্যন্ত দুজনেই পালা করে বিক্রমের জন্য খাবার নিয়ে যেত। সারদা কাকি জানতে পেরে তিনিও মানা করলেন না, শুধু এটুকুই বললেন যে টিফিনের থেকে 1 ভাগ নিয়ে যেও। এই দিনগুলোতেই বিক্রম এবং নন্দিনীর মধ্যে কথাবার্তা একটু বেশি হতে লাগল। বিক্রম ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল। গ্রামে জমি ছিল না, বাবা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন, মা কোনো মতে লালন পালন করেছিলেন। শহরে এসে মজুরি শুরু করেছিল। তার একটা ইচ্ছে ছিল যে নিজের একটা ছোট্ট ঠেলা গাড়ি খুলবে, নিজের কিছু কাজ হলে সে এগিয়ে যাবে। নন্দিনী মন দিয়ে শুনল। তার ভালো লাগল যে বিক্রমের স্বপ্ন ছিল, খুব বড় না হলেও অন্তত ছিল তো। আর বিক্রম নন্দিনীর কথা শুনল, তার পড়াশোনার ব্যাপারে, ত্রিভুবন স্যারের ব্যাপারে, মায়ের স্মৃতির ব্যাপারে। দুজনের মাঝে একটা সহজ সম্পর্ক গড়ে উঠছিল, না কোনো লোক দেখানো ব্যাপার, না কোনো তাড়াহুড়ো। কিন্তু জীবনের হয়তো এই শান্তি মঞ্জুর ছিল না। একদিন সকালে নন্দিনী কাজ করছিল, এমন সময় সোনম দ্রুত পায়ে ভেতরে এলো। তার চেহারা দেখে নন্দিনী বুঝতে পারল যে কিছু একটা গোলমাল আছে। কি হয়েছে? সোনম নিচু গলায় বলল, বাইরে একজন লোক এসেছে, তোমার খোঁজ করছে। নন্দিনীর হাত থেমে গেল। কে? নাম বলেনি, কিন্তু সোনম থামল। কথাবার্তায় তো তোমার মামার মতো মনে হচ্ছে। নন্দিনীর পেটে যেন একটা পাথর এসে পড়ল। সে ধীরে ধীরে বাইরে এলো। দরজার কাছে একজন লোক দাঁড়িয়েছিল। সে হরিপ্রসাদ ছিল না, কিন্তু নন্দিনী তাকে চিনে ফেলল। এ হলো ছোটেলাল, হরিপ্রসাদের ঘনিষ্ঠ বন্ধু আর পাড়ার দালাল গোছের লোক। সবার খবর রাখত আর সব কাজে নিজের নাক গলাত। ছোটেলাল নন্দিনীকে দেখে হাসল। সেই হাসিটা নন্দিনীর ভালো লাগল না। পেয়ে গেছি, হরিপ্রসাদ ভাইয়া তোমার জন্য খুব চিন্তিত। বলছেন মেয়েটা অবুঝ, কোথাও কোনো বিপদে না পড়ে যায়। নন্দিনী বলল, আমি ঠিক আছি, ফিরে যাব না। ছোটেলালের চেহারা একটু পরিবর্তন এলো। আরে, এমন করে কিভাবে যাবে না? বাড়ির লোক তারা, লোকে কি বলবে? আর এখানে কার সাথে থাকছ? সেটাও আবার কোনো অচেনা মানুষের বাড়িতে? এটা কোনো অচেনা মানুষের বাড়ি নয়। ভেতর থেকেই সারদা কাকির গলা শোনা গেল। নন্দিনী ঘুরে তাকালো। কাকি দরজায় দাঁড়িয়েছিলেন। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে একটা দৃঢ়তা ছিল। এটা আমার বাড়ি, আর নন্দিনী এখানে কাজ করে, নিজের পরিশ্রমে খায়। তোমাকে এখানে কে ডেকেছে? ছোটেলাল ঘাবড়ে গেল। সে আবার চেষ্টা করল। ভাবিজি, আমি তো শুধু, যা করার ছিল করা হয়ে গেছে, এবার যাও এখান থেকে। ছোটেলাল চলে গেল, কিন্তু যাবার সময় সে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, হরিপ্রসাদ ভাইয়াকে বলে দিলে সে নিজেই আসবে। সে চলে গেল। নন্দিনী দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল। সারদা কাকি তার কাঁধে হাত রাখলেন। ভয় পেও না, সে সত্যিই আসবে। নন্দিনী ধীরে ধীরে বলল, আসতে দিন। কাকি বললেন, সত্য তোমার সাথে আছে, আর আমিও। নন্দিনী কাকির হাত ধরল, কিন্তু মনে একটা ঝড় উঠছিল। সে জানত যে আগামী দিনগুলো সহজ হবে না। সেই রাতে নন্দিনী ঠিকমতো ঘুমাতে পারল না। ছোটেলালের যাবার পর থেকে তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে বারবার এপাশ ওপাশ করতে লাগল। চোখ বন্ধ করলেই হরিপ্রসাদের চেহারা সামনে ভেসে উঠত। কমলাবতীর গলার আওয়াজ কানে বাজতে থাকত। আর সেই রাতের কথা মনে পড়ে যেত, যখন সে তাদের কথাবার্তা শুনেছিল। রমেশ শেঠের নাম, টাকার চুক্তি, তার জীবনের সিদ্ধান্ত, সেটাও আবার তাকে ছাড়া। সোনম জানত যে নন্দিনী চিন্তিত। সেই রাতে একবার বলেছিল, ঘুমিয়ে পড়ো, যা হবে দেখা যাবে। কিন্তু নন্দিনীর জন্য এটা এত সহজ ছিল না। সে গত কয়েক সপ্তাহে যে ছোট্ট জগৎটা তৈরি করেছিল, সেটা ভেঙে যাওয়ার ভয় পাচ্ছিল। সারদা কাকির ভরসা, ত্রিভুবন স্যারের পড়াশোনা, সোনমের বন্ধুত্ব, এসব কত কষ্টে পেয়েছিল।
আর এখন হরিপ্রসাদ আসতে চলেছে। সকাল হলে নন্দিনী নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিল। সবজি কাটল, রান্না করল, টিফিন প্যাক করল। হাত কাজ করে যাচ্ছিল, কিন্তু মন অন্য কোথাও ছিল। সারদা কাকি একবার তার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। শুধু এক কাপ চা তার সামনে রেখে দিলেন। সেই চায়ে যতটা উষ্ণতা ছিল, ততটাই শক্তিও ছিল। দুপুরের খাওয়া হয়ে গিয়েছিল, আর নন্দিনী বাসন নাচছিল। এমন সময় সোনম দ্রুত পায়ে ভেতরে এলো। তারা এসে গেছে। নন্দিনীর হাত থেমে গেল। কতজন লোক আছে? হরিপ্রসাদ আছে, সাথে ছোটেলালও আছে, আর আরেকজন লোক আছে যাকে আমি চিনতে পারিনি। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলল। সে হাত মুছল, জামাকাপড় ঠিক করল, আর বাইরে বেরোল। হরিপ্রসাদ দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। তার চেহারায় সেই একই রুক্ষ ভাব ছিল যা সবসময় থাকত। ছোটেলাল পাশে ছিল, আর তৃতীয় লোকটা, যাকে নন্দিনী আগে দেখেনি, সে একটু পেছনে দাঁড়িয়েছিল। বয়স্ক, মোটা চেহারায় এক অদ্ভুত হাসি। নন্দিনী সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে সম্ভবত এটাই রমেশ শেঠ। তার পিঠের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। হরিপ্রসাদ নন্দিনীকে দেখে গলা চড়ালেন। চলো, বাড়ি চলো, অনেক হয়েছে এই নাটক। নন্দিনী বলল, আমি ওখানে যাব না। হরিপ্রসাদের মুখ লাল হয়ে গেল। তিনি আশেপাশে তাকালেন। গলিতে কয়েকজন লোক দাঁড়িয়ে গিয়েছিল। কেউ কেউ দরজা দিয়ে উঁকি দিচ্ছিল। ভিড় জমতে শুরু করেছিল, আর সম্ভবত সেই কারণেই হরিপ্রসাদ নিজের গলা আরও চড়ালেন। দেখুন সবাই, এই মেয়ে আমাদের বাড়িতে বড় হয়েছে। আমরা একে নিজের মেয়ের মতো রেখেছিলাম, আর সে রাতে বাড়ি ছেড়ে পালিয়েছে। কে জানে কার কার সাথে থেকেছে। আমরা তো শুধু একে ফিরিয়ে নিতে এসেছি। ভিড়ের মধ্যে থেকে কিছু আওয়াজ এলো। কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। নন্দিনীর বুক দ্রুত কাঁপছিল, কিন্তু এবার তার পা কাঁপেনি। হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য সে নিজের অজান্তেই তৈরি হচ্ছিল। সে সবার দিকে তাকালো, তারপর সোজা হরিপ্রসাদের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে ছিলাম, কিন্তু মেয়ের মতো নয়, চাকরের মতো। ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতাম। একদিনও শান্তিতে বসতে দেননি। আমার মা এই তো কয়েক মাস আগে মারা গেলেন, কিন্তু আপনাদের বাড়িতে আমাকে কাঁদারও সময় দেওয়া হয়নি। এমন মানুষ আপনারা। ভিড় শান্ত হয়ে গেল। নন্দিনী আরও বলল, আর যখন আমি শুনলাম যে আপনারা আমার বিয়ে এমন এক লোকের সাথে ঠিক করেছেন যে বয়সে আমার চেয়ে 30 বছরের বড়, শুধুমাত্র এই কারণে যে সে আপনাকে টাকা দেবে, তখন আমি ওখান থেকে পালিয়ে যাই। কি ভুল করেছি আমি? হরিপ্রসাদের মুখ হাঁ হয়ে রইল। ছোটেলাল কিছু বলার চেষ্টা করছিল। এমন সময় ভিড়ের মধ্যে থেকে এক বয়স্কা মহিলা বললেন, মেয়েটা ঠিকই বলছে, টাকার জন্য একটা বাচ্চাকে বেঁচে দেবে নাকি? আরও একটা গলা শোনা গেল, তোমাদের কি লজ্জা করে না? রমেশ শেঠ আস্তে আস্তে পেছনে সরতে লাগল। হরিপ্রসাদ একবার নন্দিনীকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, তারপর ছোটেলালকে ইশারা করলেন, আর দুজনেই ভিড় ঠেলে বেরিয়ে গেলেন। রমেশ শেঠও কোনো মতে সেখান থেকে কেটে পড়ল। ভিড় ধীরে ধীরে কমতে শুরু করল। নন্দিনী সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাত পা তখনও হালকা হালকা কাঁপছিল, কিন্তু চোখ শুকনো ছিল। সে লড়াই করেছিল আর জিতেছিল। সারদা কাকি পেছন থেকে তার কাঁধ চাপড়ে দিলেন। সোনদ তার হাত ধরল। নন্দিনী একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পরের দিন সন্ধ্যায় ত্রিভুবন স্যারের ক্লাস থেকে ফেরার সময় সোনাম এমন একটা খবর দিল যা নন্দিনীর পায়ের তলা থেকে মাটি কেড়ে নিল। বিক্রমকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। নন্দিনী থমকে দাঁড়াল। কি? কিন্তু কেন? ওর ঠিকাদার রমেশ শেঠের পরিচিত। কাল যা হয়েছে সেই খবর তার কানে পৌঁছে গেছে। সে বলেছে যে ছেলে এই ঝামেলার মধ্যে আছে তাকে কাজে রাখব না। নন্দিনীর চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু এতে বিক্রমের কি দোষ? সে তো শুধু এটাই যে সে তোমাকে চেনে। ওই ঠিকাদারের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। নন্দিনীর মন ভারী হয়ে গেল। বিক্রমের কারণেই সে এখানে একটা পরিচিতি পেয়েছিল। সে কখনো কোনো উপকার জাহির করেনি, শুধু একজন ভালো মানুষের মতো আচরণ করেছিল, আর তার মূল্য তাকে এভাবে চুকাতে হলো। সে সোজা বিক্রমের ঘরে গেল। বিক্রম খাটিয়ায় বসেছিল। পায়ের চোট এখনও পুরোপুরি সারেনি। সামনে কিছু হিসেবের কাগজ রাখা ছিল যেগুলো সে দেখছিল। নন্দিনী বলল, আমাকে ক্ষমা করো। বিক্রম উপর দিকে তাকালো। কিসের ক্ষমা? আমার কারণে তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। বিক্রম এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর বলল, তোমার কারণে বের করা হয়নি, ওই ঠিকাদারের সংকীর্ণ চিন্তা ভাবনার কারণে বের করা হয়েছে। এই দুটোর মধ্যে তফাত আছে। নন্দিনী চুপ করে রইল। আর তাছাড়া, বিক্রম হালকা সুরে বলল, ওই কাজটা আমার পছন্দও ছিল না। ঠিকাদার সবসময় মজুরদের অর্ধেক টাকা দিত, কোনো না কোনো দিন ছাড়তেই হতো। তবে এখন টাকার প্রয়োজন তো হবে, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। নন্দিনী তার চোখের দিকে তাকালো। সেখানে হতাশা ছিল, এটা মিথ্যে ছিল না, কিন্তু হার মানার কোনো চিহ্ন ছিল না। সেই রাতে সারদা কাকির সাথে কথা বলল নন্দিনী। কাকি, আমি কি একটু বেশি কাজ করতে পারি? আরও কিছু টিফিন বানানো বা অন্য কোনো কাজ থাকলে? কাকি তাকে মন দিয়ে দেখলেন।
কেন, কি হয়েছে? বিক্রমের কাজ চলে গেছে, সে কখনো কোনো উপকার জাহির করেনি, কিন্তু সে যা করেছে সেটা আমি ভুলতে পারবো না। আমি চাই যতদিন না সে নতুন কাজ পাচ্ছে ততদিন অন্তত তার খাওয়া দাওয়ার যেন কোনো কষ্ট না হয়। সারদা কাকির চোখে এক অদ্ভুত চমক এলো। তুমি পরিশ্রম করতে তৈরি? হ্যাঁ, আমি তৈরি। ঠিক আছে, ভোর 4টে থেকে শুরু করবে। একটা নতুন জায়গায় টিফিন সরবরাহ শুরু করতে হবে। কাছের অফিসে কাজের চাপ বেশি হবে, টাকাও বেশি পাওয়া যাবে। নন্দিনী হ্যাঁ বলে দিল। সেই রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমানোর আগে এক মুহূর্তের জন্য সে ভাবল যে কয়েক সপ্তাহ আগে সে এক অচেনা শহরে ঘুরে বেড়াচ্ছিল, আর আজ সে অন্য কারোর জন্য লড়াই করছে। এই পরিবর্তন তাকে নিজেকেও অবাক করে দিচ্ছিল। পরের কয়েকটা সপ্তাহ বেশ কঠিন ছিল। নন্দিনী ভোর 4টেই উঠত, কাকির সাথে মিলে রান্না করত, অফিসের টিফিন প্যাক করত, তারপর সন্ধ্যায় পড়াশোনা। এর ফাঁকে যখনই একটু সময় পেত সে ত্রিভুবন স্যারের কাছে যেত আর বই পড়ত। টাকা জমতে শুরু করল। যখন প্রথমবার সে বিক্রমকে কিছু টাকা দিল তখন সে নিতে চাইল না। আমি এটা নিতে পারবো না, এটা ধার, নন্দিনী বলল। যখন নতুন কাজ পাবে তখন ফিরিয়ে দিও। বিক্রম তার দিকে তাকালো। তার চোখে এমন কিছু ছিল যা নন্দিনী পড়ে উঠতে পারল না, কিন্তু সে টাকাটা নিয়ে নিল। সেই দিনগুলোতে হঠাৎ বিক্রমের শরীর খারাপ হলো। চোট তো ছিলই, তার ওপর আবার জ্বরও এলো। দুদিনের মধ্যে এতটা বাড়ল যে উঠে বসাও মুশকিল হয়ে গেল। সোনম জানালে নন্দিনী সোজা সেখানে পৌঁছল। ডাক্তারকে ডাকা হলো, ওষুধপত্র আনতে হবে, খরচের ব্যাপার ছিল। নন্দিনী তার জমানো সব সঞ্চয় বের করল। সারদা কাকি দেখে বললেন, এসব ওর জন্য? হ্যাঁ। কাকি এক মুহূর্ত থেমে বললেন, ঠিক আছে, আমিও কিছু দিয়ে দিচ্ছি। নন্দিনী বারণ করল, কিন্তু কাকি শুনলেন না। বিক্রমের চিকিৎসা হলো, 10 দিনে জ্বর ছাড়ল। যখন সে প্রথমবার উঠে বসল তখন সে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, তুমি এটা কেন করলে? নন্দিনী বলল, কারণ তুমি এক বৃষ্টির দিনে আমার সাথে কথা বলেছিলে, সমমর্যাদা দিয়ে। সেই সময় তুমি জানতে না যে আমি কে, কোথা থেকে এসেছি, কিন্তু তুমি আমাকে মানুষ বলে মনে করেছিলে। এটা কোনো ছোট কথা ছিল না। বিক্রম কিছু বলল না। জানালা দিয়ে রোদ আসছিল। ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা কোনো বোঝা মনে হচ্ছিল না, সেটা খুব হালকা ছিল। সেই সকালটা অন্য সব সকালের থেকে আলাদা ছিল। আকাশ পরিষ্কার ছিল, বাতাসে হালকা একটা ঠান্ডা ভাব ছিল যা খুব কড়া ছিল না আর অস্বস্তিও দিচ্ছিল না। নন্দিনী ছাদে দাঁড়িয়েছিল আর দূরে দিগন্তে উদিত হওয়া সূর্যটাকে দেখছিল। গত কয়েক মাসে সে অনেক কিছু হারিয়েছে আর অনেক কিছু পেয়েছে। আজ তার কাছে দুটোর হিসেব সমান মনে হচ্ছিল। নিচ থেকে সারদা কাকির গলা শোনা গেল, নন্দিনী, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। নন্দিনী হাসল আর নিচে নেমে এলো। রান্নাঘরে কাকি বসেছিলেন, চায়ের দুটো কাপ সামনে রাখা ছিল। নন্দিনী একটা তুলে নিল আর কাকির সামনে বসে পড়ল। এটা তাদের রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। সকালের প্রথম চা একসাথেই খেত। আজ পরীক্ষার ফল বেরোবে, কাকি বললেন। নন্দিনী হ্যাঁ সূচক মাথা নাড়ল। পেটের ভেতর হালকা ভয় কাজ করছিল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সে 1 মাস আগে দিয়েছিল। ত্রিভুবন স্যার খুব ভালোভাবে প্রস্তুতি করিয়েছিলেন। সারা রাত ধরে পড়াশোনা হয়েছিল। নন্দিনীর নিজেরও জানা ছিল না যে সে কতটা ভালো লিখেছে, কিন্তু সে পুরোপুরি পরিশ্রম করেছিল। ভয় পেও না, কাকি বললেন। যা পরিশ্রমের দ্বারা পাওয়া যায় তা কখনো ধোঁকা দেয় না। নন্দিনী চায়ে চুমুক দিল। সেই দিন দুপুরে ফল বেরোল। ত্রিভুবন স্যার নিজে এসে জানালেন। তার মুখে এত চওড়া হাসি ছিল যে নন্দিনী বুঝে গেল খবরটা ভালো। 72%। সোনম চিৎকার করে উঠল। কাকির চোখ জলে ভরে এলো। ত্রিভুবন স্যার আশীর্বাদ করলেন আর নন্দিনী শুধু দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে হাসিও ছিল। তার মায়ের কথা মনে পড়ল। মা থাকলে কতই না খুশি হতেন। মা, সে মনে মনে বলল, তুমি দেখছো তো? সন্ধ্যায় সে বিক্রমের কাছে গেল আর জানালো। বিক্রম এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমি জানতাম। কি জানতে? যে আমি পারব? নন্দিনী হাসল। তোমার আমার উপর বেশি ভরসা ছিল। হ্যাঁ, বিক্রম সোজা সাপটা বলল, কারণ আমি দেখেছি তুমি কোন মাটিতে গড়া। এই কথাটি নন্দিনীর মনে গেঁথে গেল। সেই দিনগুলোতে বিক্রমের জীবনেও একটা বড় পরিবর্তন এসেছিল। অসুস্থতা থেকে ওঠার পর সে আর পুরনো ঠিকাদারের কাছে যায়নি। সে তার সেই পুরনো স্বপ্নের কথা মনে করল, যা সে নন্দিনীকে বলেছিল, নিজের কিছু করার স্বপ্ন। সারদা কাকি তাকে এমন এক জায়গায় যুক্ত করে দিয়েছিলেন যেখানে নির্মাণ সামগ্রীর ছোটখাটো সরবরাহ হতো। বিক্রম সেখানে কাজ শুরু করল। পরিশ্রমিত ছিলই, পাশাপাশি সৎও ছিল। ধীরে ধীরে তার একটা পরিচিতি গড়ে উঠতে লাগল। কয়েক মাসের মধ্যেই সে একটা ছোট ঠেলাগাড়ি নিল। নির্মাণের জায়গাগুলোতে ছোটখাটো জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজ। শুরুটা ছোট হলেও এর মধ্যে একটা স্বাধীনতা ছিল, যা আগে কখনো ছিল না। এখন সে আর কারোর অধীনে ছিল না।
এক সন্ধ্যায় তারা দুজনে সেই গলিতেই বসেছিল যেখানে প্রথম বৃষ্টির দিনে তাদের দেখা হয়েছিল। সেই দোকানটা এখনও সন্ধ্যায় বন্ধ থাকত। সেখানে একটা পুরনো চত্বর ছিল যার উপর তারা বসে পড়ল। বিক্রম কিছুক্ষণ চুপ থাকার পর বলল, একটা কথা জিজ্ঞেস করব। করো। ভবিষ্যতের জন্য কি ভেবেছ? নন্দিনী হালকা হেসে বলল, কলেজে ভর্তি হতে হবে। ত্রিভুবন স্যার বলছিলেন যে গোরখপুরে একটা ভালো সরকারি কলেজ আছে যেখানে ফিও কম। আমি ফর্ম পূরণ করে দিয়েছি। বিক্রম শুনে বলল, ভালো করেছ। আর তুমি? নন্দিনী জিজ্ঞেস করল। আমার ঠেলা তো চলছেই। আগামী বছর নাগাদ একটা ছোট দোকান খুলতে চাই, নির্মাণ সামগ্রীর। এই শহরে কাজের তো কোনো অভাব নেই। নন্দিনী তার কথা শুনল। তার ভালো লাগল যে বিক্রমের স্বপ্নগুলো শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল, লোক দেখানো ছিল না। আরও একটা কথা, বিক্রম বলল। এবার তার গলার আওয়াজ একটু নিচু ছিল। নন্দিনী তার দিকে তাকালো। বিক্রম সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে যা হয়েছে তা খুব অন্যায় ছিল, কিন্তু তুমি যা করেছ তা একেবারেই সঠিক ছিল। বাড়ি ছাড়াটা সহজ ছিল না, একা শহরে আসা সহজ ছিল না, আর তবুও নিজেকে সামলে রাখা এটা তো আরও কঠিন ছিল। নন্দিনী চুপ করে রইল। আমি চাই, বিক্রম আরও বলল, তুমি এখানে যে জীবন শুরু করেছ তা যেন এভাবেই চলতে থাকে। আর যদি তুমি ঠিক মনে করো তবে আমি সেই জীবনের একটা অংশ হতে চাই। এই প্রস্তাবটা খুব বড় কোনো বিষয় ছিল না, বড় বড় কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো নাটকীয় কথাবার্তাও ছিল না, শুধুই একটা সহজ আর সত্যিকারের ইচ্ছে ছিল। নন্দিনী আকাশের দিকে তাকালো, তারপর বিক্রমের দিকে তাকিয়ে বলল, আমি ভেবে দেখব। বিক্রম হাসল, এতটুকুই যথেষ্ট। সেই রাতে নন্দিনীর ঘুম এলো, গভীর আর শান্ত। স্বপ্নে মা এসেছিলেন, সব সময়কার মতো হাসি মুখে। তিনি কিছু বললেন না, শুধু নন্দিনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। সকালে উঠে নন্দিনীর মনে হলো যে মা উত্তর দিয়ে দিয়েছেন। আগামী কয়েক মাস খুব দ্রুত কেটে গেল। নন্দিনী কলেজে ভর্তি হয়ে গেল। সে হিন্দি সাহিত্য নিয়েছিল। ত্রিভুবন স্যার বলেছিলেন যে তার লেখার মধ্যে এমন একটা শক্তি আছে যা পড়াশোনার ফলে আরও ধারালো হতে পারে। নন্দিনী প্রথমবার অনুভব করল যে তার ভেতরে এমন কিছু আছে যা কেবল তারই। কলেজে নতুন বন্ধু তৈরি হলো, নতুন জগৎ খুলে গেল, আর পাশাপাশি কাজও চলতে থাকল। সারদা কাকির ওখানে সকালে কয়েক ঘন্টা কাজ করত যাতে পড়াশোনার খরচ বেরিয়ে যায়। কাকি বলেছিলেন যে সে চাইলে টাকার চিন্তা না করতে পারে, কিন্তু নন্দিনী বারণ করেছিল, তাকে কারোর উপর নির্ভর করে থাকতে হবে না। বিক্রমের দোকানের পরিকল্পনাও এগিয়ে যাচ্ছিল। সে একটা ছোট্ট জায়গা ভাড়ায় নিল। নন্দিনী দোকানের নাম ভাবতে সাহায্য করল। দুজনে মিলে একটা সাধারণ সাইনবোর্ড বানালো। দোকান খোলার দিন সারদা কাকি মিষ্টি বানালেন। সোনাম দোকানের জন্য ফুল নিয়ে এলো। ত্রিভুবন স্যার আশীর্বাদ করতে এলেন। দিনটা ছোট হলেও এর মধ্যে পুরো আপনত্ব ছিল। একদিন নন্দিনী কলেজ থেকে ফিরছিল, তখন রাস্তায় সে একটি পরিচিত মুখ দেখতে পেল। ছোটে লাল ছিল, সেও তাকে দেখে ফেলেছিল। এক মুহূর্তের জন্য তার চোখে সেই পুরনো চালাকি ফুটে উঠল, কিন্তু তারপর সে চোখ নামিয়ে নিল আর এগিয়ে গেল। নন্দিনী থামল না, সে হাঁটতেই থাকল। তার না তো রাগ হলো না ভয় পেল। যে মানুষগুলোকে সে একসময় ভয় পেত তারা আর তার রাস্তায় ছিল না। আর যদি আসতো, সে তো আর সেই নন্দিনী ছিল না যে মামার বাড়ি থেকে ভয় পেয়ে পালিয়েছিল। সে এক অন্য নন্দিনী ছিল, শিক্ষিত, পরিশ্রমী এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানা। এক সন্ধ্যায় সে সারদা কাকির কাছে বসেছিল। কাকি হঠাৎ জিজ্ঞেস করলেন, বিক্রমের ব্যাপারে কি ভেবেছ? নন্দিনী একটু হাসল। কাকি, আপনিও না? আমি বয়স্ক মানুষ, সোজাসুজি জিজ্ঞেস করছি, আর আমি সব জানি। নন্দিনী কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সে খুব ভালো মানুষ, সৎ। সে কখনো আমার উপর কোনো উপকার জাহির করেনি, কখনো আমাকে দুর্বল বলে মনে করেনি। এসব আমার কাছে অনেক অর্থবহ। তো যখন সঠিক সময় আসবে তখন দেখা যাবে। এখন পড়াশোনা শেষ করতে হবে, নিজের পায়ে পুরোপুরি দাঁড়াতে হবে, তারপর যা হবে তা আরও মজবুত হবে। কাকি মাথা নাড়লেন, তার চোখে মুখে সন্তুষ্টি ছিল। তোমার মা এক ভালো মেয়ে রেখে গেছেন। নন্দিনীর চোখ জলে ভরে এলো, কিন্তু সে কাঁদল না। সে শুধু এটুকু বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি।
সেই সন্ধ্যায় সে আবার ছাদে গেল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশে কমলা আর গোলাপি রং মিশেছিল। নিচে গলিতে বিক্রমের দোকানের বোর্ড দেখা যাচ্ছিল। দূরে ত্রিভুবন স্যারের বাড়ির জানালায় আলো জ্বলছিল, আর কাছেই সারদা কাকির বাড়ি থেকে খাবারের সুগন্ধ আসছিল। যে শহর একসময় অচেনা ছিল, এখন তার নিজের মনে হচ্ছিল। যে মানুষগুলো একসময় অপরিচিত ছিল, এখন তারা তার পরিবার। নন্দিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবন অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু যা দিয়েছিল তাও কিছু কম ছিল না। মাঝে মাঝে বাড়ি সেটা হয় যেখানে আপনি জন্ম নেন, আর মাঝে মাঝে সেটা হয় যা আপনি নিজে তৈরি করেন। নন্দিনী তার বাড়ি নিজে তৈরি করেছিল, আর এটাই ছিল তার সবচেয়ে বড় জয়। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, যদি নন্দিনীর সাহস আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো নতুন গল্প আপনাদের কাছে অবশ্যই পৌঁছতে পারে। এখানে প্রতিটি গল্প একটি শিক্ষা নিয়ে আসে, প্রতিটি চরিত্র একটি পথ দেখায়। আর মন্তব্যে আপনারা নিজেদের এবং আপনাদের শহরের নাম লিখতে ভুলবেন না। আপনাদের সাথই আমাদের সবচেয়ে বড় শক্তি।